ওয়েলকাম ব্যাক। আবারও তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অনলাইনে ক্লাসে। এর আগে আমি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ নিয়ে একটি আলোচনা করেছিলাম, যেখানে আলোচ্য বিষয় ছিল জীববৈচিত্র্য এবং তাদের সংরক্ষণ। আজকে ওই পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই অধ্যায়েরই 5A নাইট্রোজেন চক্র এ বিষয়ে সবিস্তারে আলোচনা করব। নাইট্রোজেন চক্র সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমাদের পৃথিবী এবং তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে। আমাদের পৃথিবীর চারপাশে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বায়ুমণ্ডল রয়েছে, আর সেই বায়ুর মুখ্য উপাদানগুলি হলো কি, যে বায়ুতে আছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং আরো অন্যান্য মৌল এবং যৌগ সমূহ। এই সমস্ত মিলে পৃথিবীর বাইরে চাদরের মতো একটি বায়ুর আস্তরণ তৈরি করেছে, যা আমাদের জীবদেহের বা পৃথিবীর প্রত্যেকটি সজীব পদার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আস্তরণ। সেই বায়ুমণ্ডলের উপাদানগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, বোর্ডে দেখতে পাচ্ছ। নাইট্রোজেন 78.09% নাইট্রোজেন আছে, অক্সিজেন 20.60%, আর্গন 0.93%, কার্বন ডাই অক্সাইড 0.04% থাকে। এছাড়াও জলীয় বাষ্প এবং আরো অন্যান্য মৌলসমূহ এবং যৌগ থাকে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে নাইট্রোজেন সবচাইতে বেশি পরিমাণে আছে। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে এই যে অনুপাতগুলো দেখানো হয়েছে, যে শতাংশগুলো দেখানো হয়েছে বিভিন্ন মৌলের, এগুলো কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু মূল বিষয় 78%, 20, প্রায় 1% দেওয়া থাকতে পারে কোথাও। আর এই যে কার্বন ডাই অক্সাইড, এই পরিমাণগুলো কিন্তু তোমরা সমান পাবে। দশমিকের পরের অংশগুলো সামান্য হেরফের হতে পারে, কিন্তু মূলত এই অংশগুলো সমান থাকবে। তাহলে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন সবচাইতে বেশি পরিমাণে আছে, কত না 78%। অর্থাৎ আমি যদি বলি 100 কেজি বায়ু যদি আমরা নিই, সেই 100 কেজি বায়ু বা বাতাসের মধ্যে 78 কেজি নাইট্রোজেন থাকে এবং 20 কেজি অক্সিজেন থাকে। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন হলো যে এই যে মৌলগুলো আছে, এটা দীর্ঘদিন ধরে, আজ থেকে নয় বহু যুগ ধরে পৃথিবীতে প্রায় এই আনুপাতিক ভাগাহারে বর্তমান থাকে। তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই নাইট্রোজেন বা অন্যান্য মৌলগুলো তাদের আনুপাতিক ভাগাহার যুগ যুগ ধরে বজায় রাখছে, অর্থাৎ এই অনুপাত কিভাবে তারা বজায় রাখতে পারছে। এবং এই যে এত কিছুর পরিবর্তন পরিবেশের মধ্যে হচ্ছে, তার মধ্যে কেন এর অনুপাতের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। পরে আরেকটি প্রশ্ন অবশ্যই তোমাদের মনে জাগ্রত হবে, সেটা হচ্ছে যে আমি এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রোটোপ্লাজম থেকে শুরু করে, নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে, প্রায় প্রোটিন, সবকিছুতেই এই নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জীবদেহের জন্য, কি উদ্ভিদ কি প্রাণী। অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আর আমরা অক্সিজেন কিন্তু শ্বাসবায়ুর মাধ্যমে যখন বায়ু ভেতরে প্রবেশ করায়, তখন কিন্তু আমরা অক্সিজেনটা সরাসরি রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করাতে পারি, গ্রহণ করতে পারি। কিন্তু একটা বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, এই নাইট্রোজেন উদ্ভিদ এবং প্রাণী এরা কেউ সরাসরি গ্রহণ করতে পারে না। অথচ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নাইট্রোজেন আমাদের শরীরের জন্য, পুরো পৃথিবীর জীবদেহের জন্য অত্যাবশ্যকীয় একটি মৌল, কিন্তু সরাসরি গ্রহণ করতে কেউ পারে না। তাহলে এবার অবশ্যই মনে প্রশ্ন জাগে, কিভাবে এই নাইট্রোজেন উদ্ভিদ এবং প্রাণী বা আমরা কিভাবে গ্রহণ করি, কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। কিভাবে প্রোটোপ্লাজম গঠন করে এই নাইট্রোজেন? আমাদের শরীরে প্রবেশের পর এই নাইট্রোজেন কি করে, এবং আমাদের মৃত্যুর পর পুরো সমগ্র পৃথিবীর জীবজগতের বিভিন্নভাবে একের পর এক মৃত্যু বা দেহাংশের ক্ষতি হওয়ার পর এই নাইট্রোজেন কিভাবে পরিবেশে ফিরে যায়, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে জাগ্রত হয়। তো তারই উত্তর আমরা খুঁজে পাবো, অবশ্যই খুঁজে পাবো, এবং সেই বিষয়ে
একটি দিশা নির্দেশ আমরা দেখব কি না ভূ জৈব রাসায়নিক চক্র এই সম্পর্কে যদি আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি তাহলে এই সব প্রশ্নের উত্তর আমরা অনেকটাই পেয়ে যাব। তো চলো আমরা জেনে নিই ভূ জৈব রাসায়নিক চক্র সম্পর্কে। প্রথমে কাকে বলে সংজ্ঞা। যে জৈব রাসায়নিক চক্রাকার পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ উৎসস্থল থেকে বায়ুমণ্ডল বা পাললিক মণ্ডল যেখান থেকেই হোক জীবদেহে, উদ্ভিদ এবং প্রাণী দেহে প্রবেশ করে এবং উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পুনরায় পরিবেশে ফিরে আসে, সেই চক্রাকার পদ্ধতিকে বলা হয় ভূ জৈব রাসায়নিক চক্র। এই ভূ জৈব রাসায়নিক চক্র দু প্রকারের হতে পারে। এক গ্যাসীয় চক্র, যেখানে কিনা কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি এই চক্রগুলো গ্যাসীয় চক্র, এবং পলল চক্র, যেখানে আছে ফসফরাস, সালফার প্রভৃতি যে চক্রাকার পদ্ধতি সেটাকে বলা হচ্ছে পলল চক্র। তো সামগ্রিক মোটামুটি ভাবে এই হলো আমাদের ভূ জৈব রাসায়নিক চক্র এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের যে আজকের মুখ্য আলোচনা সেটি হলো নাইট্রোজেন চক্র। আমরা এই নাইট্রোজেন চক্র সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। দশম শ্রেণীর সিলেবাস অনুসারে নাইট্রোজেন চক্রের সবিস্তার আলোচনা আমরা করব। আমি প্রথমেই যে চার্ট দেখালাম সেখানে দেখলাম যে নাইট্রোজেন কিন্তু প্রায় 78% নাইট্রোজেন কিন্তু আছে। 78.09% আমি তোমাদের দেখিয়েছিলাম এত পরিমাণ নাইট্রোজেন আছে। এবং এ প্রসঙ্গে বলেছিলাম যে নাইট্রোজেন জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টি, বৃদ্ধি, বিকাশ সবকিছুর জন্য নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর কি বলেছিলাম যে উদ্ভিদ এবং প্রাণী সরাসরি কিন্তু নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তাহলে আমাদের জানতে হবে যে কিভাবে এই নাইট্রোজেন আমাদের শরীরে বা জীবদেহের শরীরে প্রবেশ করছে এবং কিভাবে আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন করে জীবের বৃদ্ধি বিকাশ ঘটাচ্ছে, এবং সর্বোপরি আমাদের মৃত্যুর পর বা জীবেদের মৃত্যুর পর কিভাবে তা পরিবেশে ফিরে আসছে। সে বিষয়ে পঠন পাঠন, সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে আমাদের নাইট্রোজেন চক্র সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো নাইট্রোজেন চক্র কাকে বলে? তাহলে যে চক্রাকার পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্নভাবে উদ্ভিদ এবং প্রাণীর দেহে প্রবেশ করে এবং পুনরায় সেই প্রাণী এবং উদ্ভিদের দেহ থেকে পরিবেশে মুক্ত হয়ে গিয়ে স্থিতাবস্থা মেনটেন করে, তাকে বলা হয় নাইট্রোজেন চক্র। তো এই নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপ সমূহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধাপ সমূহ। তো নাইট্রোজেন চক্রের ধাপগুলো কি কি, মানে কিভাবে নাইট্রোজেন চক্র সম্পন্ন হয়? পরিবেশ থেকে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, এই বিষয়ে তাহলে ধাপগুলো কি? এক নম্বর হচ্ছে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, অর্থাৎ পরিবেশে যে নাইট্রোজেন আছে সেটা জীবদেহে প্রবেশ করবে। কি উপায়ে? এক নম্বর নাইট্রোজেন আবদ্ধকরণ। কিভাবে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে? যে পরিবেশের মধ্যে যে নাইট্রোজেন আছে সেটি বিভিন্নভাবে জৈবিক বা অজৈব যে কোনো ক্রিয়ার মাধ্যমে, জৈবিক ক্রিয়ার মাধ্যমে হতে পারে, ভৌত ক্রিয়ার মাধ্যমে হতে পারে, সেটি জীবদেহে যে প্রবেশ করবে বা প্রবেশ করে, এটাই কিন্তু নাইট্রোজেন আবদ্ধকরণ। এই নাইট্রোজেন আবদ্ধকরণ পুনরায় কিন্তু আমরা আবার তিনটি ভাগে বিভক্ত করতে পারি। সেই তিনটি ভাগের এক একটি ভাগ নিয়ে আমি আলোচনা করছি। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন সংরক্ষণ।
তাহলে আলোচনা শুরু করছি বিস্তারিতভাবে নাইট্রোজেন চক্রের। আমরা আসলে মূল আলোচ্য বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করেছি। তোমরা যারা টিভির পর্দার সামনে বসে রয়েছো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। যেখানে যেখানে তোমাদের প্রয়োজন হবে আমিও মাঝে মাঝে বলে দেবো, তোমরা কিন্তু খাতায় লিপিবদ্ধ করবে যাতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের সুবিধে হয়। তাহলে নাইট্রোজেন চক্র আমি বলেছিলাম যে এর কতগুলো ধাপ আছে। ধাপগুলোর মধ্যে কি, পরিবেশ থেকে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, অর্থাৎ পরিবেশের নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করছে কিভাবে না, নাইট্রোজেন আবদ্ধকরণের মাধ্যমে। নাইট্রোজেন আবদ্ধকরণ কিন্তু তিনটি ধাপে ঘটে। তার প্রথম ধাপ হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন সংরক্ষণ, অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত সংরক্ষণ না, সংবন্ধন, প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ কিভাবে করে এই প্রাকৃতিক নাইট্রোজেন একটা জায়গায় আবদ্ধ হয়। আমরা জানি যে বাতাসে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন কিন্তু খুব সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় এবং সাধারণ চাপে নাইট্রোজেন কারোর সঙ্গে বিক্রিয়া করে না। কিন্তু যখন বিদ্যুৎ স্ফুরণ ঘটে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ যখন পতিত হয়, তখন এই নাইট্রোজেনের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের বিক্রিয়া ঘটে এবং উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রোজেন কিন্তু সাধারণ উষ্ণতায় কারোর সঙ্গে বিক্রিয়া না করলেও বিদ্যুৎ স্ফুরণের সময় এই নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, এর নাম নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড পুনরায় অক্সিজেন দ্বারা জারিত হয়ে সেই উচ্চ চাপে এবং উচ্চ তাপে অক্সিজেন দ্বারা জারিত হয়, অর্থাৎ পুনরায় এই নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হলো, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরে জলীয় বাষ্প এবং বৃষ্টির সঙ্গে কিন্তু মিশে যায়। জলীয় বাষ্প এবং বৃষ্টির সঙ্গে যখন মিশে যায় তখন তৈরি করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। অর্থাৎ এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে HNO2 এবং HNO3 তৈরি করছে, এর নাম নাইট্রাস অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড এবং HNO3 নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড যেটা তৈরি হলো সেটা হচ্ছে মাটিতে যখন বৃষ্টি আকারে পতিত হয়, তো মাটির মধ্যে উপস্থিত বিভিন্ন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ যারা আছে, পটাশিয়াম লবণ, সোডিয়াম লবণ যেগুলো আছে, তার সঙ্গে কিন্তু বিক্রিয়া করে গিয়ে তার নাইট্রেট মূলক রূপে সেটা মাটিতে আবদ্ধ হয়। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রাইট এবং কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। ক্যালসিয়াম নাইট্রেট এবং কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করলো, এটি মাটিতে কিন্তু আবদ্ধ হলো। অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এই নাইট্রেট, এখানে একটা নাইট্রেট রূপে, ক্যালসিয়াম নাইট্রেট রূপে মাটিতে আবদ্ধ হলো। তো প্রথমে যেটা বলছিলাম, নাইট্রোজেন সরাসরি মাটিতে আবদ্ধ হতে পারে না, বিদ্যুৎ স্ফুরণ, এখানে কিন্তু লাইটনিং অর্থাৎ বজ্রপাত এর মাধ্যমে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা জলে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, যা পুনরায় মাটির ক্যালসিয়াম কার্বনেট বা মাটিতে বা ভূত্বকের বিভিন্ন লবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করছে, যা মাটিতে নাইট্রেটের উৎস রূপে কাজ করছে। এই হলো প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন।
এরপরে 2 নম্বর হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন। জীবজ নাইট্রোজেন সংবন্ধন অর্থাৎ বিভিন্ন জৈব অর্থাৎ জীবগোষ্ঠীর দ্বারা বা জৈব প্রভাবকের দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন যখন আবদ্ধীকরণ ঘটে তখন তাকে বলা হয় জীবজ নাইট্রোজেন সংবন্ধন। অর্থাৎ যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল এর দ্বারা মাটিতে আবদ্ধকরণ ঘটে তাকে বলা হচ্ছে জীবজ নাইট্রোজেন সংবন্ধন। এটা 2টি ধাপে ঘটতে পারে। 1 নম্বর বলছে স্বাধীনজীবী জীবের দ্বারা। স্বাধীনজীবী জীবের দ্বারা 1 নম্বর। আর 2 নম্বর বলছে মিথজীবী জীবের দ্বারা। তাহলে প্রথম হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা। স্বাধীনজীবী জীব বলতে কি রকম? অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার আর কি অ্যানাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম, প্রভৃতি। অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি। এর মধ্যে অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, নস্টক, এই যে অ্যানাবিনা নস্টক এরা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। আর বাকি হচ্ছে ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল যার মধ্যে হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি যারা আছে এরা কি করে? এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কিন্তু এরা আবদ্ধ করতে পারে। এই সমস্ত নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। কি রূপে? না, এরা নাইট্রেট রূপে, অ্যামোনিয়া রূপে নিজের দেহকোষে এরা আবদ্ধ করতে পারে। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এরা বছরে প্রায় 10 থেকে 12 কেজি নাইট্রোজেন আবদ্ধ করে। অর্থাৎ স্বাধীনজীবী যে সমস্ত ব্যাকটেরিয়া আছে বা নীলাভ সবুজ শৈবাল আছে একমাত্র তারাই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সরাসরি আবদ্ধ করতে পারে। কি রূপে? না, অ্যামোনিয়া রূপে। বছরে 10 থেকে 12 কেজি নাইট্রোজেন এরা আবদ্ধ করতে পারে। এবার হচ্ছে সেকেন্ড বিষয় যে মিথজীবী জীবের দ্বারা। মিথজীবী জীব বলতে কি? রাইজোবিয়াম এটি মিথজীবী ব্যাকটেরিয়া যেটা কিনা শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে। শিম্বগোত্রীয় উদ্ভিদ কারা? শিম্বগোত্রীয় উদ্ভিদ? শিম, মটর প্রভৃতি যারা আছে এরা হচ্ছে শিম্বগোত্রীয় উদ্ভিদ। এদের মূলে এই রাইজোবিয়াম এক বিশেষ সংগঠন তৈরি করে যেটাকে বলা হয় অর্বুদ বা নডিউল। এই অর্বুদ গঠনের মাধ্যমে এরা এই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। এবং যেহেতু এরা মিথজীবী তাই পোষক উদ্ভিদ অর্থাৎ সেই শিম্বগোত্রীয় উদ্ভিদের কাছ থেকে এরা পুষ্টি রস পায়। বিনিময়ে এরা নাইট্রোজেন সংবন্ধন করে পোষক উদ্ভিদকে এরা নাইট্রোজেনের সরবরাহ করে। তাহলে এরা পুষ্টি রসের বিনিময়ে নাইট্রোজেন সেই শিম্বগোত্রীয় উদ্ভিদদেরকে প্রদান করছে। কি করে শিম্বগোত্রীয় উদ্ভিদরা? শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে অর্বুদ তৈরি হচ্ছে সেখানে থাকে হচ্ছে লেগ হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিনের মতো একটি সংগঠন যার নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন।
এই লিভ হিমোগ্লোবিনের মধ্যে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং এখানে নাইট্রোজিনেজ নামক এক প্রকার উৎসেচক থাকে, যার সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে এরা সংবন্ধন করতে পারে। এবং কি রূপে নাইট্রোজেন সংবন্ধন করে? না, মূলত অ্যামোনিয়া রূপে এরা নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। তাহলে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যে অর্বুদ থাকে তার মধ্যে আছে লিভ হিমোগ্লোবিন, এবং এর মধ্যে যে ব্যাকটেরিয়া রাইজোবিয়াম গিয়ে বাসা বাঁধলো, সেখানে নাইট্রোজিনেজ নামক উৎসেচকের উপস্থিতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এরা আবদ্ধ করে অ্যামোনিয়া রূপে। এই হলো মিথজীবী জীবের দ্বারা নাইট্রোজেন সংবন্ধন। এছাড়া আরো একটি বিষয় আছে, অ্যাজোলা নামক জলজ ফার্ন এবং সাইকাস নামক জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী উদ্ভিদ যারা আছে, এদেরও মূলে কিন্তু এই অ্যাজোটোব্যাক্টার বাসা বাঁধতে পারে এবং একইভাবে এরা নাইট্রোজেন সংবন্ধনে সহায়তা করে। তাহলে নাইট্রোজেন সংবন্ধনের, জীবজ নাইট্রোজেন সংবন্ধনের দুটি ধাপ, স্বাধীনজীবী জীবের দ্বারা। কারা করে এই জিনিসটা? অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, নস্টক, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি। এছাড়া মিথজীবী জীবের দ্বারা, যেখানে কিনা রাইজোবিয়াম শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ গঠনের মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে। এবারে 2 নম্বর আলোচনা হলো জীবজ নাইট্রোজেন সংবন্ধন। 3 নম্বর শিল্পজাত। শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন। কিভাবে হয়? আমরা জানি বিভিন্ন যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রয়েছে, অর্থাৎ যে রাসায়নিক শিল্প আছে, ইউরিয়া যে আমরা দেখি জমিতে ইউরিয়া আছে, আরো বিভিন্ন ধরনের যে সারগুলো আছে, কেমিক্যাল ফার্টিলাইজার যাদেরকে বলা হয়, সেগুলো কিন্তু কোম্পানিতে তৈরি হয়, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে তারা তৈরি করে। তো শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন বলতে কি বোঝায়? সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বিশেষভাবে করে সংগ্রহ করে বা নাইট্রোজেনকে পৃথক করে নিয়ে তার থেকে অ্যামোনিয়া, ইউরিয়া প্রভৃতি তৈরি করে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ধাতব লবণ, নাইট্রেট বা নাইট্রাইট তৈরি করে সেটা কিন্তু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে আমরা জমিতে ব্যবহার করি এবং ফসলের ক্ষেত্রে সেটা সুবিধাজনক, অর্থাৎ ফসলের উৎপাদন বাড়ায়। তো এটা একটা পদ্ধতি যেখানে বিভিন্ন ধরনের শিল্প গোষ্ঠী যারা আছে তারা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে পৃথক করে নিয়ে সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার তারা তৈরি করছে। তাহলে এটাকে বলা হচ্ছে শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন। তাহলে নাইট্রোজেন সংবন্ধন অর্থাৎ বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন ছিল সেটাকে কিন্তু আমরা এতক্ষণের আলোচনায় আবদ্ধকরণটা কিন্তু আমরা দেখলাম, অর্থাৎ নাইট্রোজেন আবদ্ধ হলো। এবার আত্তীকরণ। অর্থাৎ যে নাইট্রোজেনটা আমরা সংবন্ধন করলাম তাকে তো আমরা কনজিউম করবো, অর্থাৎ ভেতরে নেব, আত্তীকরণ করব। কিভাবে হলো? এই নাইট্রোজেন যেটা হচ্ছে মাটি বিভিন্ন ভাবে উৎপন্ন হলো, তা মাটিতে কিন্তু বিভিন্ন রূপে মাটিতে যাবে এবং মাটিতে গিয়ে কি করবে? যে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদ থেকে প্রাণীতে যাবে, উদ্ভিদ শোষণ করবে, করে উদ্ভিদের বিকাশ ঘটাবে, সেখানে তারা প্রোটিন তৈরি করবে, সেখানে তারা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে বিভিন্ন ভাবে করে, এবং উদ্ভিদ থেকে আমরা অর্থাৎ প্রাণীরা গ্রহণ করব, করে নিয়ে আমরাও নাইট্রোজেন সমৃদ্ধ হব। এই হলো নাইট্রোজেনের আত্তীকরণ। তাহলে প্রথমে হলো নাইট্রোজেন সংবন্ধন হলো, আত্তীকরণ হলো। এবার নাইট্রোজেন কিভাবে পরিবেশে ফিরে যাবে সেই বিষয়ে, আত্তীকরণের পর নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তন। তাহলে জীবদেহ থেকে নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তন। আমি আলোচনার প্রথমেই বলেছিলাম যে এটা একটা চক্রাকার পদ্ধতি, যেখানে কিনা বায়ুমণ্ডলের নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটবে, জীবদেহের মধ্যে প্রবেশ করবে এবং জৈবিক ক্রিয়াকলাপ করার পর সে নাইট্রোজেন পুনরায় পরিবেশে ফিরে যাবে।
তা আমরা এতক্ষণ পর্যন্ত জীবদেহে প্রবেশ করা পর্যন্ত অর্থাৎ আত্তীকরণ পর্যন্ত আলোচনা করলাম। এবার হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেনের সেই নাইট্রোজেন কিভাবে পরিবেশে ফিরে যাবে সে বিষয়ে আলোচনা আমরা করব। দেখো, আমরা প্রত্যেকে জানি যে একটা জীব যখন ছোট থেকে বড় হয়, একটা গাছের কথা ভাবো, একটা গাছ ছোট থেকে যখন বড় হচ্ছে বিভিন্ন সময় পাতা ঝরে পড়ছে, কিছু ডাল হয়তো পোকা ধরে গেল, শুকিয়ে গেল, বা রোগাগ্রস্ত হয়ে খুলে পড়লো, অথবা মারা গেল। তাহলে তারা কিন্তু মাটিতে ধীরে 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 পচে যায়, মিশে যায়। অর্থাৎ ওর দেহের মধ্যে, ওই উদ্ভিদের দেহের মধ্যে যা যা জৈব রাসায়নিক পদার্থগুলো ছিল বা যে সমস্ত পদার্থগুলো ছিল তারা ধীরে ধীরে মাটিতে মিশে যায়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাইট্রোজেন। আমরা শুধু নাইট্রোজেন নিয়ে পড়ব। তাহলে সেই উদ্ভিদের যে পাতা অর্থাৎ মৃত দেহ, মৃত দেহাংশ বা রেচন বা কোনো জৈব রাসায়নিক পদার্থ যেটা ত্যাগ করলো, সেটা যখন মাটিতে যাবে তখন মাটিতে তারা কিন্তু তাদের পচন ঘটবে, এবং পচন ঘটার ফলে নাইট্রোজেন কিন্তু মুক্ত হয়ে পুনরায় পরিবেশে ফিরে যাবে। এটা একটা পদ্ধতি। অর্থাৎ জীবদেহের মৃত জীবদেহ মানে দেহাংশ বা কোনো অংশ কিভাবে করে মানে পচন ক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন পরিবেশে ফিরে যাচ্ছে, তার এই বিষয়টা হচ্ছে 1 নম্বর ধাপ। অর্থাৎ এটাকে কি বলবো, জীবদেহ থেকে সরাসরি নাইট্রোজেনের পরিবেশে মুক্তি। অর্থাৎ একটা সরাসরি ঘটনাটা ঘটছে, শরীরের বিভিন্ন অংশ মাটিতে গেল, ডিকম্পোজ হলো এবং পরিবেশে নাইট্রোজেন মুক্ত হয়ে গেল। 2 নম্বর, এটা সরাসরি হলো। 2 নম্বর হচ্ছে অ্যামোনিফিকেশন। হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন কি? মৃত গলিত জীবদেহ থেকে কিছু ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যামোনিফিকেশন কাকে বলছে? যেখানে কিনা জীবদেহ থেকে মূলত অ্যামোনিয়া এর মুক্তি ঘটে। যে পদ্ধতিতে মৃত গলিত জীবদেহ থেকে অ্যামোনিয়ার মুক্তি ঘটে তাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। এই মৃত গলিত জীবদেহ থেকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এদের উপর গিয়ে ক্রিয়া করে এবং অ্যামোনিয়ার মুক্তি ঘটায়, আর একে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। তাহলে 1 নম্বর হচ্ছে জীবদেহ থেকে সরাসরি মুক্ত হলো নাইট্রোজেন, 2 নম্বর হচ্ছে অ্যামোনিফিকেশনের মাধ্যমে। নাম্বার 3, নাইট্রিফিকেশন। অর্থাৎ নাইট্রিফিকেশন কি? এখানে যে অ্যামোনিয়াটা তৈরি হলো বা অ্যামোনিয়ার যৌগ মূলত অ্যামোনিয়া, অর্থাৎ এখানে যে অ্যামোনিয়াটা তৈরি হলো, এই অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস নামক এনজাইম ব্যাকটেরিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে নাইট্রাইট। এটি হলো নাইট্রিফিকেশন। 4 নম্বর ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন কি হয়? এখানে যে নাইট্রেটটা এখানে তৈরি হলো, নাইট্রিফিকেশন,
এখানে নাইট্রাইট তৈরি হলো এবং ডিনাইট্রিফিকেশন হচ্ছে নাইট্রেট মাঝে একটি ধাপ আমরা মিস করলাম, এখানে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হলো, একইভাবে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হবে। এই নাইট্রেট পরবর্তী ক্ষেত্রে সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়ার প্রভাবে নাইট্রোজেনকে মুক্ত করবে। এই হলো বিষয়টি নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপের মাধ্যমে, বিভিন্ন জীবাণুর ক্রিয়াকলাপের মাধ্যমে অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রাইট, নাইট্রেট হয়ে সরাসরি নাইট্রোজেন পরিবেশে মুক্ত হলো। এই হলো মূলত নাইট্রোজেন চক্র। তবে আমরা নাইট্রোজেন চক্রটাকে আমরা একটু শব্দ ছকের মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, খুব সংক্ষেপে। আমাদের অত্যন্ত সময় কম এবং ঠিক সেই কম সময়ের মধ্যেই আমরা এই নাইট্রোজেন চক্রটিকে বুঝে নেওয়ার চেষ্টা করি। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন নাইট্রিফিকেশনের মাধ্যমে হ্যাঁ, এটি হচ্ছে নাইট্রোজেন চক্রের শব্দছক। তো যে বিষয়টি আমি আলোচনা করলাম তার শব্দছক এখানে দেওয়া রয়েছে। বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রিফিকেশনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় এবং শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে এবং সেখান থেকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়, যে পদ্ধতি সেটাকে বলা হয় নাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে এটি ফিরে যায়। এবং আরো একটি রাস্তা হচ্ছে যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সবুজ উদ্ভিদ দেহে প্রবেশ করে, সেখান থেকে অ্যামোনিয়া যৌগের গঠনের মাধ্যমে নাইট্রাইট এবং নাইট্রেটের মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায়। খুব সংক্ষিপ্ত আকারে নাইট্রোজেনের একটি শব্দছক তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো সার্বিকভাবে আমাদের আজকের আলোচনা, নাইট্রোজেন চক্র। আশা করি আমাদের এই আলোচনা তোমাদের ভালো লাগলো। ভালো থেকো, হ্যাভ এ গ্রেট ডে।